স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। বিয়ের দিন ভোরে হুমায়রার জন্য গচ্ছিত সমস্ত গহনা এবং টাকা নিয়ে পরপুরুষের সাথে পালিয়ে গিয়েছে তারই আপন মা জুবাইদা। যখন ব্যাপারখানা জানাজানি হলেও লজ্জায় মুখ দেখানোর উপায় রইল না শামসু মিয়ার। তার স্ত্রী আতিয়া খাতুন ক্ষণে ক্ষণে কপাল চাপড়াচ্ছেন আর বিক্ষুব্ধ স্বরে বলতে লাগছেন, নষ্টা মাইয়াটা মুখ দেহানের উপায় রাখলো না। দুধ কলা দিয়ে এতদিন কালসাপ পুষলাম, আজকার দিনটাই ফনা তুলতে হইল। আমার বুবুরা জীবনটা ফানা ফানা করি লাইল। এখন বিয়াটা হইব কেমনে? ওই নষ্টারে পাইলে ওর একটাও চুল রাখবো না, শয়তানের বাচ্চা। আতিয়া খাতুন কোনো খারাপ কথা বলতে ইতস্তত করলেন না। রাশাদ দাদিকে শান্ত করার চেষ্টা করল, কিন্তু নাতির কথা গায়ে মাখালেন না আতিয়া খাতুন। এদিকে শামসু মিয়া উঠানে বসে রইলেন, উদ্ভ্রান্ত দৃষ্টি, কিং কর্তব্য বিমূঢ় চোখে চেয়ে আছেন মাটির দিকে। উপস্থিত আত্মীয়দের মাঝে কানা ঘোষা হতে লাগলো। জুবাইদার চরিত্রের নানাবিধ বিশ্লেষণ সেখানে ফুটে উঠল। তার স্বামী অর্থাৎ কাউসারকে কোথাও দেখা গেল না, হয়তো কোথাও মদ খেয়ে ঢুলে পড়ে আছে। শামসু মিয়ার জীবনকে এক কথায় ব্যাখ্যা করতে বললে পুরোটাই বৃথা। এই দুটো শব্দই সবার আগে মাথায় আসবে। সারাটা জীবন মানুষের বর্গা চাষ করে যা একটু নিজের জমি জমা কিনেছে, ভেবেছে ছেলে মেয়ে নাতিপতিকে নিয়ে সুখে জীবন কাটাবে, কিন্তু হলো কই? মেয়েটা অল্প বয়সে প্রসবের সময় মারা গেল। ছেলেটার মদ জুয়ার বাজে নেশা ধরল। যা একটি পুতনির বিয়ে দিয়ে সুখ কামাতে চেয়েছিল, পুত্রবধূ তার বহু কষ্টে অর্জিত সম্মানে কলঙ্ক লেপে দিল। এত বড় বড় ছেলেমেয়ের মার কি একটু বাঁধল না এমন নোংরা চিন্তা করতে? পালাবি পালাবি, টাকা পয়সা গহনাগাটি নিয়েই পালাতে হলো। কিছুক্ষণ পর বরপক্ষ আসবে, কি করে মুখ দেখাবে? দরজার এক কোণায় দাঁড়িয়ে সকল রঙ্গ নিশ্চুপভাবে দেখল হুমায়রা। যখন জন্মেছিল দাদা খুব শখ করে নাম রেখেছিল হুমায়রা বিলকিস। বিলকিস যে দুনিয়ার রাজ করে। আজ নিজের পরিস্থিতি দেখে নিজের নামটিকে বিদ্রূপের ন্যায় লাগছে। সকলের এক একটা মন্তব্য কানে বিষের মতো লাগছে, কিন্তু তার প্রতিক্রিয়া শূন্য। কোনো মন্তব্য নেই, উচ্চ বাচ্চ নেই, এমনকি চোখখানাও শুষ্ক। কিছুক্ষণ বাদে বরপক্ষ এলো। ধুমধাম করে বিয়ে করে সুন্দরী রমণীকে বধূ রূপে ঘরে তুলবে তারা। ছেলে এবার 4বারের চেষ্টায় সরকারি চাকরি পেয়েছে, নবম গ্রেডের চাকরি। ঢাকায় ঢাকায়, নাম আতিয়ার। বিয়ের বদৌলতি আশা গ্রামে বিয়ে করে হুমায়রাকে নিয়ে যাবে নিজের সাথে। পাত্রী হিসেবে হুমায়রা তার থেকে বেশ ছোট, তবুও সে এই বিয়েতে এক পায়ে খাড়া, কারণ কন্যা অনেক সুন্দরী, শুভ্র গোলাপের মতো, ছোট্ট সাফেদ মুখ, গোলগাল আঁখি, নেত্রপল্লগুলো দীর্ঘ, নজর নামিয়ে রাখলে অত্যন্ত মায়াবী লাগে। ছিমছাম শরীর, খুব মোটা বা জীর্ণ নয়, চুল ঘোর অমাবস্যার মতো কৃষ্ণ ঘন, সব মিলিয়ে হৃদয়কে একবার বিচলিত করার মতোই সুন্দরী। তাই বয়সে অনেক ছোট হলেও পাত্র তাকে বিয়ে করবে। কিন্তু এ কি অলক্ষণে কথা! মেয়ের মা কিনা অন্য পুরুষের হাত ধরে পালিয়ে গেছে। কথাটা তাদের কানে পৌঁছাতে খুব একটা দেরি হলো না। ছেলের বাবার সাথে সাথেই মুখ বাঁকালেন, তীক্ষ্ণ কণ্ঠে বললেন, শামসু কাকা, এসব কি শুনছি? শামসু মিয়া উত্তর হাতড়ালো, কিন্তু হাতে কেবল শূন্যতা পেল। বর পক্ষের মুখে মুখে নানানবিধ কথার সৃষ্টি হলো। যার সবচেয়ে বেশি যেটা প্রাধান্য পেল তা হলো, যার মেয়ের মা এমন, মেয়ে কতই বা ভালো হবে। সৌন্দর্য দিয়ে কি ধুয়ে পানি খাবো? রাশাদ ভরা মজলিসে বোনের নামের এমন অপবাদ সইতে পারল না। অনুনয়ের সাথে বলল, আমার বোনকে নিয়ে বাজে কথা বলবেন না, তার চরিত্রকে বদনাম করবেন না। রাশাদের কথার বিপরীতে এক আত্মীয়া বলে উঠলেন, শুনেছি চেয়ারম্যানের ছেলে বহুদিন ধরে হুমারের পেছনে ঘুরে। সে তো একবার তারে উঠায় লবার চাইছিল, চরিত্র ভালো হইলে কি এমন করে? রাশাদের মেজাজ খারাপ হলো। ক্রোধিত নয়নে তাকালো আত্মীয়ার দিকে। আত্মীয় মানুষগুলো সময়ের চেয়ে অসময়ে যেন নিজেদের কুৎসিত রূপখানা প্রদর্শন করে। যখন আপনার দিন ভালো থাকে তখন তারা চিনির মতো আপনার সাথে মিশে যায়, বিপদের সময় চিরতার থেকেও তিক্ততা জাহির করে। রাশাদ শীতল থমথমে স্বরে বলল, উল্টোপাল্টা কথা কেন বলছেন? কবে আমান তাকে উঠিয়ে নেবার কথা বলেছে? হ্যাঁ, সে তাকে বিয়ের প্রস্তাব দিয়েছে,
কিন্তু আমরা ফিরিয়ে দেওয়ার পর থেকে সে হুমায়রার ধারে কাছেও ঘেঁষেনি। হয়েছে আর শাক দিয়ে মাছ ঠাইকো না। মাঝখান থেকে আতিয়ারের বাবা গম্ভীর স্বরে বললেন, এত কিছু বুঝি না, সব জেনে শুনেই গরিব ঘরে বিয়ে দিতে চাওয়ার একটাই কারণ, মেয়ে সুন্দর, পরিবার ভালো। শামসু চাচা তো আজকের পরিচিত নন, যদিও কাউসার মদ খায়, আমি সেটা অদেখা করেছি, কিন্তু মেয়ের মার চরিত্র খারাপ, সেটা তো অদেখা করা যায় না, তাই এই বিয়ে হবে না, ক্ষমা করবেন। আতিয়ার একবার নিচু গলায় বলল, চুপ করো তুমি। শামসু মিয়া ছুটে এলেন, অনুরোধ করে বললেন, আমার বুবু ভালো মাইয়া, এমন করবেন না, দোহাই লাগে। আপনারা যা চাইবেন আমি দিমু, এই ভিটা বেচা দিমু দরকার পড়লে, কিন্তু বিয়া ভাঙ্গেন না, দোহাই লাগে। কিন্তু তাঁর অশ্রু কাজে দিল না। রাশাদ কিছুক্ষণ চুপ রইল, একবার ভেতর ঘরের দিকে চাইল। বোনের কানে নিশ্চয়ই সব যাচ্ছে, তবুও একখানা কঠিন সিদ্ধান্ত নিল সে। অবিচল স্বরে বলল, আপনারা আসতে পারেন। এই দেখ কি কস রাশাদ। যা বলি ঠিকই বলি। ওনারা বিনা দোষে এখনই আমার বোনকে হেনস্থা করছেন। জানি না বিয়ের পর কি করবেন। কি দরকার দাদা? আল্লাহ চাইলে আরো ভালো জায়গায় হুমায়রা বিয়ে হবে। রাশাদের কথায় আতিয়ারের বাবার অহমিকায় পাঁচিলে যেন আঘাত লাগলো। বেশ চওড়া কণ্ঠে বলল, আগে বিয়ে দাও, তারপর না হয় কথাখান বইল, চলো সবাই। বলেই সকলে বেরিয়ে গেল। শামসু মিয়ার রাগ হলো রাশাদের উপর। রাগের বশে মেরেই বসলেন, কিন্তু তবুও রাশাদ শান্ত, তার এক বাক্য, যা হয়েছে ভালো হয়েছে। বিয়ে ভেঙে যাবার পর হুমায়রাকে দেখা গেল নির্বিকার, নির্ভার চোখে জানালার ধারে বসে আসে সে। মা সম্পর্কিত অকথ্য বাণীগুলো কানে আসছে না তার। এ যেন রোজকারই কোনো ঘটনা। আতিয়া খাতুন নাতিনের কাছে এসে বসলেন, ধরা গলায় বললেন, বুবু খাইতি না? খিদে মরে গেছে দাদি। আতিয়া খাতুন মুখ চেপে অশ্রু ছেড়ে দিলেন। আজ নাতিনের জীবনের সুখময় দিন ছিল, কিন্তু সে অলক্ষী নষ্ট মহিলা সব ধূলিসাৎ করে দিয়েছে। মনে মনে সাপ সাপান্ত করলেন নিজের পুত্রবধূকে। এদিকে দরজার বাহিরে দাঁড়িয়ে রইল রাশাদ। বোনের খোঁজ নেওয়ার সুযোগটি পায়নি সে। অবশ্য সে জানে তার বোন এতটা দুর্বল নয়, সে নিশি ভাতেই নেয়। প্রদীপ যেমন ঘোর তমসাকে নিজের ক্ষুদ্র আলো দিয়ে গিলে খায়, ঠিক তেমনি হুমায়রাও এই দুঃখের নিকষ আধারেও প্রজ্বলিত হবে। কাউসারের ঘুম ভাঙল সন্ধ্যায়। বিয়ে বাড়ি মরা বাড়ির মতো শান্ত দেখে সে অবাক হলো। সকাল থেকে কি কি ঘটেছে তার কিছুই জানে না সে। ঘর থেকে বের হয়ে উঠানে আসতেই নিজের পিতাকে জীর্ণচিত্তে বসে থাকতে দেখল। কাউসারকে দেখতেই রাগে ফসতে লাগলেন শামসু মিয়া। নিজের নিয়ন্ত্রণ হারালেন যখন কাউসার শুধালো, হুমায়রা কই? বিয়া শেষ? কইছিলি হারামজাদা, কোথায় মরছিলি? একেবারে মরতে পারিস না তুই? তুই আর তোর বউ একলগে মইরা গেলেই তো পারতি। হইছেটা কি? খ্যাস খ্যাস কিল্লাইগা করতেছ? চওড়া গলায় কাউসার কথাটা বলতেই শামসু মিয়া তেড়ে এলো। বয়স্ক জীর্ণ হাতে মারতে উদ্যত হলেন ছেলেকে। চিৎকার করে বললেন, জানিস না কি হয়েছে? তোর বউ পালাইছে অন্য বেড়ার লগে, সেই সাথে আমার বুবুর সব সুখ ও লইয়া গেছে। এত সময় বাদে কাউসারের মাথায় টনক নড়ল। গত রাতের নেশার কুহেলিকা ধীরে ধীরে কাটতে লাগলো। সাথে সাথে নিজ ঘরে ছুটল সে। বিছানার নিচটা পরীক্ষা করলো না, মহিলা তার অর্থ নেয়নি। সেগুলো লুঙ্গির বাজি নিয়েই বেরিয়ে পড়ল সে। পেছনে বাবা ডাকলেন বহুবার, কই যাস? তোর লজ্জা লাগে না? আবার জুয়া খেলতে যাস? একবার মাইয়ার কথাও ভাবিস না? কিন্তু কাউসারের কানে কিছুই এলো না। সে রওনা দিল তার গন্তব্যে। জুবাইরা চলে গিয়েছে, ভালোই হয়েছে। এখন তার কানের কাছে ঘ্যান ঘ্যান করার মতো কেউ রইল না। এদিকে শামসু মিয়ার চিৎকার করতে করতে কাশি উঠল। বুক চেপে কাশতে কাশতে বসে পড়লেন। রাশাদ পানি খাওয়ালো তাকে। শান্ত হতে বলতেই বৃদ্ধ কেঁদে উঠল। আজ তার চেয়ে অসহায় বুঝি কেউ নেই? না, ভুল আছে। দরজার ওপারে জানালা দিয়ে বিস্তৃত আকাশের পানে চেয়ে থাকা সেই অষ্টাদশী, যার মা বাবা নামক ছায়াটুকুকে মিথ্যে লাগছে। জুয়ার শেষ স্থানটাও হেরে গেল কাউসার। যা অর্থ নিয়ে এসেছে তার কিছু অবশেষ নেই, বরং ঋণ হলো আরো 1000-5 টাকা।
বাবা এই টাকা মোটেই দেবে না, কিন্তু অপরপক্ষ তাকে ছাড়বেও না। এখনই টাকা বুঝিয়ে দিতে হবে। এর আগেও এমন করেছে কাউসার, পরে টাকা দেয়নি, তাই আজ ছাড় হবে না। কাউসার ইনিয়ে বিনিয়ে বলল, আমি টাকা ফেরত দেব। শুকনো কথায় চিড়ে ভেজে না, তোমার বিশ্বাস নেই। এই প্রথম জুবাইদার উপর রাগ হলো। অন্তত গয়নার কিছু রেখে গেলে হতো, না সব নিয়েই পালিয়েছে। তখন পাশ থেকে কানে কানে একটা প্রস্তাব নিল গ্রামের বাজারের জানো। প্রথমে রেগে গেল কাউসার, কিন্তু যখন টাকার অঙ্কটা বাড়ল খুব একটা মন্দও লাগলো না তার। নিকষ কালো রাত অমাবস্যার রূপালী চাঁদটাকে গিলে খেয়েছে। এখন কেবলই আধার, বিদ্যুৎ নেই। মোম জ্বালিয়েছে হুমায়রা। গোসল সেরে এসেছে, ঘন কেশ এখনো ভেজা। দাদির জোড়াজড়িতে খেতে বাধ্য হয়েছে। এখন ক্লান্ত শ্রান্ত আঁখি জোড়া বিশ্রাম চায়। বাড়ির প্রতিটা প্রাণ যেন ঘুমে। বাবা ফেরেনি, সে হয়তো ফিরবেও না। হুমায়রার ট্রাঙ্ক থেকে বইগুলো বের করলো। আগামীকাল ভাইকে বলবে কলেজে নিয়ে যেতে। বিয়ে হলো না যখন, এখন আর পড়াশোনাটা কমতি রাখবে না। সব গুছিয়ে যেই শুতে যাবে অমনি খেয়াল করলো হুমায়রার ঘরের দরজাটা কেউ খুলছে। পেছনে তাকাতেই আটকে উঠল সে। বাজারের চালের আড়তের শফি দাঁড়িয়ে আছে। শফির ঠোঁটে বিশ্রী এবং কুৎসিক পৈচাসিক হাসি, চোখের দৃষ্টি অতিশয় নোংরা এবং কলুষিত। নিজের ঠোঁটখানা কামড়ে সামনে দাঁড়ানো রমণীর শরীরের খাঁজ দেখতে ব্যস্ত সে। দরজার পাশে শফিকে দেখেই চিন্তাশক্তি ক্ষণিকের জন্য লোপ পেল হুমায়রার। রাত এখন গহীন। এত রাতে তার ঘরে প্রবেশ করার হেতু বুঝতে সময় লাগলো না তার, কিন্তু প্রশ্ন হচ্ছে সে প্রবেশ করলো কি করে। হুমায়ার ঘরখানা একেবারে ভিটার পেছনে, এরপরেই পুকুরের ধার এবং বাঁশঝাড়। এই ঘরে প্রবেশ করতে হলে দাদার ঘর পার হয়ে আসতে হবে। দাদার ঘর দিয়ে সফিয়া আসেনি, পেছনের বাঁশঝাড় দিয়ে আসার ক্ষমতা গ্রামের কারণেই। তবে সে এলো কি করে? হুমায়রার কণ্ঠ শুকিয়ে এলো, ভয়ে ভেতরখানা চুপসে এলো। তড়িৎ গতিতে ওড়নাখানা দিয়ে বুক আবৃত করলো সে। তেজি স্বরে বলল, তুমি এইখানে কেন? বিলকিস, তোর এত ফ্যাকাশে লাগতেছে কেন? আমাকে তোর ভয় হইতাছে? ভয় পাইস না? ফাও কথা থামাও, আর এখন আমার রুম থেকে বের হও। এখন মানে এখন। চেতস কেন্দ্রে, আমি তো তোর লগে একটু গল্প করতে আইছি। শুনলাম তোর বিয়া ভাঙ্গা গেছে, তাই তোর খবর নিতে আইলাম। তোমার মতলব আমার ঢের জানা আছে শফি ভাই। ভালোই ভালো বের হও কইতেছি, নয়তো। নয়তো কি রে? হ্যাঁ মুইও হুনি, নয়তো কি? এবার বল পাল্টালো শফি। তার চোখে মুখে নোংরা হাসি প্রসারিত হলো, সেই সাথে প্রকাশ পেল পশুবৃত্তি আচরণ। দরজার ধার থেকে এবার এক দুপা করে এগুতে লাগলো সে। হুমায়রার চোখের ভয়ের গাঢ়ত্ব বাড়ল, পিছিয়ে গেল সে দুকদম। শফির পশুবৃত্তি হুমায়রার ভীত চোখ জোড়ায় তীব্র আনন্দ খুঁজে পেল। বেশ রসিয়ে বলল, ভয় পাচ্ছস কে রে? আমি তো তোর কোনো ক্ষতি করুম না। রাসাইদার ভয়ে করতে পারতেছিলাম না। তোরে ভালো লাগে না এমন পুরুষ মানুষ এই গ্রামে নাই। চিন্তা কর, চেয়ারম্যানের পোলও তোরে বালা পায়। যাজ্ঞা, এখন আর মোর বাধা নাই। তোর বাপেরে 20,000 টাকা দিছি। কোন হুনসত বেটা টাকা দেয় বিয়া করানোর জন্য? আমি দিছি। এমন আর কাম বাড়াইস না, একটু কাছে তো আয়। বলেই শফি কাছে আসার জন্য উদ্ধত হতেই সাবধান করলো হুমায়রা। মোমখানা নিয়েই ভয় দেখালো তাকে। খবরদার শফি ভাই, আগাবা না, ভালো হবে না। ভাইজান, দাদা, ভাইজান। অক্কলে গুম বিলকিস, এমন কেউ তোর কথা শুনবে না। আর ওই ছোট মোমে মোর কি হইব রে? হুমায়রা গলা ছেড়ে চেঁচালো। শফি দমল না, তার পা এগুলো হুমায়রার দিকে। মোম বিগলিত হয়ে অষ্টাদশীর তালুকে ক্ষত বিক্ষত করছে, কিন্তু তাতে খেয়াল নেই তার। সে নিজের ইজ্জত বাঁচাতে মরিয়া। শফি খুব কাছে আসতেই হুমায়রা মোমখানা দিয়ে নিজেকে বাঁচাতে চাইল, ফলে আগুনের লেলিহান শিখা লাগলো তার হাতে। জ্বলে যাওয়া হাত নিয়ে পিছিয়ে গেল শফি। শান্ত কামাতোর চোখ এখন ক্রোধে জ্বলে উঠল। পাশে বিছিয়ে রাখা বিয়ের শাড়িটায় আগুন জ্বালিয়ে দিল। সেই জ্বলন্ত শাড়ি ফিকে মারল শফির দিকে। এদিকে তার চিৎকার ভাঙিয়ে দিল শামসু মিয়া এবং রাশাদের ঘুম। ঘুমাতোর চোখেই তারা ছুটে এলো হুমায়রার ঘরে। ঘরে প্রবেশ করতেই ভীতু শফিকে নজরে পড়ল। মুহূর্তেই ঘুম উবে গেল রাশাদের। কলার টেনে ধরল সে শফির। আতিয়া খাতুন তার নাতনির দিকে ছুটে গেলেন। হুমায়রার শরীর কাঁপছে, তার চোখ জোড়া নিষ্পলক।
জ্বল করছে আহত বাঘিনীর ন্যায়। রাশাদের ক্রোধিত রূপ দেখে তোতলাতে লাগলো সফি। রাশাদ, মোর কথা হন, মুই খারাপ মতলবে আই নাই। কিন্তু রাশাদ শুনল না। সকাল থেকে অন্তরে চাপা ক্রোধ সব উগরালো সফির উপর। সাহস কি করে হয় বোনের ঘরে ঢোকার? সফি মারের এক পর্যায়ে বলেই বসল, তোর বাপ মোর থেকে টাকা নিছে, গনে 20,000 টাকা দিছি বিলকিসরে বিয়া করণের জন্য। সফির কথাটা শুনতেই থমকে গেল রাশাদ। তার নিজের বাবা জঘন্য ব্যক্তিত্ব সেটা ধারণা ছিল, কিন্তু কতটা জঘন্য হলে কোনো বাবা তার বিবাহযোগ্য মেয়ের ঘরে পরপুরুষ পাঠায়? শামসু মিয়া চুপ রইলেন না। নিজের চাষের শাবল দিয়েই আঘাত করে বসলেন শয়তানটাকে। নিজের ছেলের প্রতি এতটা ঘৃণা জন্মালো, যেই ঘৃণার পরিণতির শিকার হলো সফি। মার খেয়ে কোনো মতে ছুটে পালালো সে, কিন্তু যাবার আগে বলে গেল সে বিচার ডাকবে। সফি সত্যিই বিচার ডেকেছিল, কিন্তু চেয়ারম্যান দেলওয়ার হোসেন তাকেই দোষী সাব্যস্ত করলেন। কারণ রাত 3টে একটা যুবতী মেয়ের ঘরে প্রবেশ গর্হিত অপরাধ। অবশ্য সফি তার 20,000 টাকাও দাবি করল। কাউসার বিচারে উপস্থিত ছিল না। আজ 5 দিন যাবৎ সে নিখোঁজ। অবশ্য শামসু মিয়া তার শাবলের ধার করে রেখেছেন। ছেলেকে সবক যে দিতে হবে। হুমায়রা সেদিনের পর থেকে আবারও নির্বিকার আচরণ করছে। রাশাদও তাকে নিয়ম করে কলেজে দিয়ে আসছে এবং নিয়ে যাচ্ছে। এবার ইন্টার পরীক্ষা দিবে সে। তার পড়াশোনার প্রতি অকৃত্রিম আকর্ষণ। রাশাদও চায় তার বোন সেই তিক্ত স্মৃতিগুলো ভুলে জীবনে এগিয়ে যাক। মায়ের খোঁজ নেবার ইচ্ছে একবার হয়েছিল, কিন্তু নেয়নি। যে মানুষ নিজ থেকেই সম্পর্ক ছিন্ন করেছে তাকে যেচে পড়ে খোঁজার মানে নেই। তবে বাবার খোঁজ পেয়েছে সে। আপাতত সফির টাকা দেবার ভয়ে পাশের গ্রামে লুকিয়েছে। রাশাদ মজলিসে কথা দিয়েছে সে টাকা ফেরত দেবে। দেলওয়ার হোসেন জানেন রাশাদের কথার নড়চড় হয় না। ছেলেটি অতি মাত্রায় ভদ্র এবং সুশীল। 5 ওয়াক্ত নামাজ পড়ে। মাদ্রাসা থেকে পড়াশোনা শেষ করে এখন গ্রামের বড় বাজারে একটি ইলেকট্রিক যন্ত্রপাতির দোকান আছে। খুব মন্দ বেচাকেনা নয় তার, তাই সে টাকাটা 2 মাসের মধ্যে পরিশোধ করে দেবে। দেলওয়ার হোসেন শুধু ভাবে, এই কাউসারের ঘরে এমন ছেলে কি করে হলো? বোন অন্তঃপ্রাণ রাশাদ। মাকে যে ভালোবাসত তা নয়, কিন্তু মার প্রতি এখন সে উদাসীন। মার প্রতি তার ক্ষোভ নেই, কিন্তু খানিকটা অভিযোগ হয়েছে। বোনের বিয়ের দিনেই এমন জঘন্য পদক্ষেপ কেন? মানছে তার বাবা ভালো নয়, তাই বলে সেদিন ইহজন্মে কখনো দেখা হলে শুধাবে? ভাইজান, কিছু ভাবছো? হুমায়রার কথায় সম্বিত ফিরল। স্মিত হেসে বলল, কিচ্ছু না। তুই বাড়িতে যেতে পারবি তো? হ্যাঁ। এই টাকাটা রাখ। এটা দিয়ে কি হবে? বিপদে কাজে লাগতে পারে। 500 টাকা হাতে গুজে দিল রাশাদ। হুমায়রাকে কলেজ গেটে নামিয়ে মোটরসাইকেল স্টার্ট দিল। হুমায়রা ভাইয়ের দিকে তাকিয়ে রইল। মানুষটি কখনো নিজের মনের কথা কাউকে প্রকাশ করে না। তার অনুভূতিগুলো প্রকাশও পায় না। সর্বদাই মুখে শান্ত হাসির প্রলেপ লাগিয়ে রাখে সে। হুমায়রা খুব করে চায় তার ভাইজানের জীবনে এমন কেউ আসুক যার সাথে অন্তত মনের কথাগুলো যেন বলতে পারে। কলেজ শেষে বান্ধবীদের না বলি বাসার উদ্দেশ্যে রওনা দিল হুমায়রা। নসিবান পেল না, তাই ইজি বাইকে করেই রওনা দিল। বাজার পর্যন্ত যেতে পারলেই ভাইয়ের দোকান, কিন্তু রাস্তায় বাঁধল বিশাল ঝামেলা। বিশাল একটি গাড়ি নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দিয়ে বসলো ইজি বাইকটিকে। অমনি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ল পিচঢালা রাস্তায়। আকস্মিক আঘাতে ইজি বাইকটির একপাশ একাধারে দুমড়ে মুচড়ে গেল। ভয় এবং সন্ত্রাসের প্রবণতায় জ্ঞান হারিয়েছিল হুমায়রা। যখন জ্ঞান ফিরল, নিজেকে একটি সফেদ বিছানায় আবিষ্কার করল। সরু বিছানা, পাশে স্যালাইনের দণ্ড, তার হাতে ক্যানোলা লাগানো হচ্ছে। ক্ষীণ গতিতে চলছে স্যালাইন। আশেপাশ লক্ষ্য করলে বুঝল এটা একটা জেনারেল ওয়ার্ড। তার মতো আরও 2 জন মহিলাকে আশেপাশের সফেদ বিছানাগুলোতে দেখতে পেল সে উঠতে গেলে মোটা একজন সাদা শাড়ি পরিহিত নারী বেশ ধমকের সুরে বলল, এই উঠবে না, স্যালাইন চলছে। হুমায়রা লক্ষ্য করল তার গায়ে অস্বাভাবিক ব্যথা। উরুতে ব্যান্ডেজ, হাতের তালু এবং কনুইয়ের উপরের অংশ ছিলে গিয়েছে। গায়ে জ্বর অনুভূত হচ্ছে, গলাটা যেন শুকিয়ে গেছে। শুষ্ক কণ্ঠে মহিলাটিকে বলল, আমার কি হয়েছে? অ্যাক্সিডেন্ট, উরুতে রডের চাপ খাইছে, হাত ছিলে গেছে, মাথার এক পাশে ব্যথা পাইছেন,
ভাগ্য ভালা যে ভাঙে নাই বা রড ঢুকে নাই। বুঝলাম না, কারোর কিচ্ছু হইল না? আপনি কাইত হয়ে গেলে? কেমনে বসেছিলেন? হুমায়রা উত্তর দিল না। যতটুকু মনে হচ্ছে মহিলাটি একজন নার্স, আর এটি একটি সরকারি হাসপাতাল, হয়তো উপজেলার হাসপাতালটি। হাসপাতালের নার্সের ব্যবহারই তার প্রমাণ। সরকারি হাসপাতালে চিকিৎসার সাথে মানুষগুলোর ব্যবহারও বাজে থাকে। ভাইজানের ভাষ্য মতে এখানে বেতন থাকে কম। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। তাই অনীহা বেশি। বেসরকারি হাসপাতালে কারি কারি টাকা ঢালতে হয়, তাই তাদের ব্যবহার থাকে চিনির মতো মিষ্টি। তারা পারলে তোমার জামাও বদলে দিবে, অথচ এখানে খালি স্যালাইন লাগিয়ে রাখলেও তাদের গুরুত্ব থাকবে না। কথাটা মনে পড়তেই হাসি পেল হুমায়রার। সাথে সাথে মনে পড়লো এখন ভাইজানের বাসায় যাবার সময়। নার্সের দিকে তাকিয়ে শুষ্ক স্বরে বলল, এখন কয়টা বাজে? এসা আজান দিয়ে দিছে। হুমায়রা কিছু বলার পূর্বেই একজন ভদ্র মহিলার আগমন ঘটল। মহিলার পরনে দামি শাড়ি, অন্তত 1000 তিনেক তো হবে। ক্রিম কালারের উপর ক্রিম কালারের মিহি কাজ করা সুতির শাড়ি। মহিলা এসে দাঁড়ালো ঠিক হুমায়রার সামনে। মৃদু হাসি ঠোঁটের কোণায় এঁটে শুধালো, তোমার শরীরটা এখন কেমন আছে? জি ভালো। হুমায়রার কণ্ঠে জড়তা এবং সন্দিহান দেখে মহিলার হাসি বিস্তৃত হলো। মহিলার কণ্ঠ খুব নরম, আগের মতোই নরম স্বরে বললেন, আমাকে তুমি চিনবে না, আমি খুব একটা গ্রামে আসি না। চেয়ারম্যান দেলোয়ার হোসাইন আমার ভাই। বিয়ের পর খুব কম আসা হয়েছে। আজ 13 বছর পর এসেছি। আমি ঢাকায় থাকি। আসলে আমার ড্রাইভারটা নতুন, ও একটা গাধা। ড্রাইভার মানুষ, অথচ ব্রেক চাপতে পারে না। ওকে আজকেই বাতিল করে দিব। আহাম্মক একটা। বলে ওর পা পৌঁছায় না। অবশ্য ঢাকা শহরে যে ড্রাইভারের আকাল, এই নিয়ে মোট 7টা ড্রাইভার বদলেছি। এটা হলে 8টা হবে, দুহালি। অথচ 8 মাসও হয়নি গাড়িটির, এর আগেই ড্রাইভারটি। মহিলাটি খুব মিশুক, নয়তো খুব বেশি বাচাল, নয়তো কে তার ড্রাইভার সমাচার এতটা নিপুণভাবে একটি অপরিচিত মেয়েকে বর্ণনা করে। মহিলার কথাগুলো বিনা বাক্যে শুনতে লাগলো হুমায়রা। একটি মানুষকে হুট করে বলা যায় না, আপনি থামুন, আপনার কথায় আমার কোনো আগ্রহ নেই। ব্যাপারটি যদি বেয়াদবি হয়, ভাবলো যখন মহিলার কথা থামাবে তখন বলবে, আপনার কাছে ফোন আছে, একটা ফোন করব। রাশাদ যথাসময়ে বাসায় আসলো। সে এখন খাবে, আধা ঘন্টা বিশ্রাম নিয়ে আবার দোকানে যাবে। এখন দোকানে মিঠুকে বসিয়ে এসেছে। ছেলেটা একটু কামচোর, কিন্তু মাঠার লোভ দিলে কাজ ফাঁকি দেয় না। রাশাদ সকাল দুপুর এবং রাতের খাবারটা বোন আর দাদার সাথে খায়, এটা তার অভ্যাস। খেতে খেতে বোনের কাছে খুঁটিনাটি সব শুনবে, বোনও এক এক করে ভাইকে সব বলবে। দিন কেমন গেল, কি কি ঘটলো। বাসায় এসে হাত মুখ ধুয়ে খেতে বসলো। প্রতিদিন তার হাত মুখ ধোয়ার পানি হুমায়রাই এনে রাখে ঘরের কাছে। ভাই কাজ করে কল চাপবে, সেটা তার অপছন্দ, কিন্তু আজ বোনকে দেখলো না। আতিয়া খাতুনকে শুধালো, হুমায়রা কই? বুবু ফেরে নাই। কথাটা শুনতেই চমকে তাকালো সে। সময় এখন 7:30, অগ্রহায়ণের শেষের দিক, তাই এশা আজান তাড়াতাড়ি দেয়। কলেজ থেকে বাসা আসতে আধা ঘন্টা লাগে, তাহলে এখনও কেন ফেরেনি হুমায়রা? রাশাদ মুহূর্তেই উদ্বিগ্ন হয়ে উঠল, চিন্তিত স্বরে শুধালো, হুমায়রা বাড়ি ফিরেনি, অথচ তুমি আমারে জানাও নাই কেন? চিন্তা করিস না ভাই, আইসে পড়বে। দাদি, এখন 7:30 বাজে। হুমায়রার বয়স ছোট বলে তাকে নিজস্ব মোবাইল দেয়নি রাশাদ। আজকালের মেয়েরা মোবাইল পেলেই বকে যায়, কিন্তু এখন মনে হচ্ছে একটা মোবাইল থাকা প্রয়োজন ছিল। রাশাদ উঠে গেল, ঘর থেকে বেরিয়ে যাওয়ার আগে বলল, আমার খানা উঠিয়ে রাখো, আইসা খাবো। বলেই মোটর সাইকেল স্টার্ট দিল। কলেজ গেট শুনশান, দারোয়ানও নেই বললে চলে। অনেক খুঁজে দারোয়ানকে পেল রাশাদ। তাকে শুধাতেই সে বলল, চিন্তা আরও গহীন হলো। হুমায়রার বান্ধবীদের বাসায় যাবে কি না সেই দ্বিধা সমাধানই করছিল, তখনই একটি অচেনা নাম্বার থেকে ফোন এলো। সাথে সাথেই রাশাদ ফোন ধরল। ওপাশ থেকে চিকন নরম মেয়েলি কণ্ঠ শুনতে পেল, ভাইজান, আমি হুমায়রা। বোন তুই কোথায়? এটা কার নাম্বার?
রাশেদের চিন্তিত ত্রস্ত কণ্ঠ শুনে বুঝতে বাকি নেই ভাইজান তাকে খুঁজতে বেরিয়েছে। অনেক রয়েছে বলল, আমি উপজেলার হসপিটালে। কেন, কি হয়েছে? আমি আসতেছি এখনই। ভাইয়ের কণ্ঠের উৎকণ্ঠা যেন বাড়ল। হুমায়রা সাথে সাথেই বলল, ভাইজান আমি ভালো আছি, তুমি সাবধানে আসো, তাড়াহুড়ো করো না। আমি ঠিক আছি, মোটরসাইকেল আস্তে চালিও। হুমায়রার কথায় একটু হলেও শান্ত হলো রাশাদ। বুকের ভেতরে উঠা ঝড় একটু হলেও ক্ষান্ত হলো। ঠোঁট গোল করে দীর্ঘশ্বাসটা ফেলে শান্ত কণ্ঠে বলল, আমার 20 মিনিটের মধ্যে আসতেছি। বলেই ফোন রেখে দিল। হুমায়রা মিনিট দুয়েক ফোনের দিকে তাকিয়ে রইল। তারপর সামনে বসা ভদ্র মহিলাকে ফিরিয়ে দিল মোবাইলটি। উনার নাম শরীফা। এই কিছু সময় সেটাও জানা হয়ে গেছে। মৃদু হেসে বলল, ধন্যবাদ চাচি। তোমরা কয় ভাই বোন? আমি আর ভাইজান। বাবা কি করে তোমার? বাবার কথাটা শুনতেই চুপ হয়ে যায় হুমায়রা। তার জীবনে এই অধ্যায়টি খুব কুৎসিত। কি বলবে? বাবা নেশা করে। হুমায়রাকে চুপ থাকতে দেখে শরীফা ভাবলেন হয়তো মেয়েটির বাবা নেই, তাই প্রশ্ন পাল্টে বললেন, আমার একটা ছেলে আছে, একমাত্র ছেলে। ওর ওর পরে বাচ্চা নিতে চেয়েছি, কিন্তু হয়নি। হয়তো আল্লাহ পাকের এটাই ইচ্ছে ছিল। আমার অবশ্য আফসোস নেই, আমার এক ছেলে 100 সমান। খুব ভালোবাসে আমাকে, আমাকে সহ্য করে। এই যে আমি ফোন করেছি, ওর সব কাজ ফেলে ছুটে আসবে। সত্যি তাই হলো। কিছুক্ষণের মধ্যে ওয়ার্ডের দরজা দিয়ে একটা শ্যাম বর্ণের পুরুষকে প্রবেশ করতে দেখল হুমায়রা। পরনে সাদা পাঞ্জাবি, মুজিব কোট, হাতা কুনি অব্দি গোটানো, চুলগুলো অবিন্যস্ত এলোমেলো, ঘাম গড়িয়ে পড়ছে কপালের ধার দিয়ে। চোখে মোটা কালো চশমা, গালে বেশ দাঁড়িয়ে আছে কিন্তু বেশ গোছানো। উদ্বিগ্ন তীক্ষ্ণ দৃষ্টি আশপাশটা ঘুরিয়ে ঠিক শরীফার সামনে এসে দাঁড়ালো। মোটা স্বরে বলল, মা, তুমি ঠিক আছো? শরীফার মসৃণ হাসি বিস্তৃত হলো। আহ্লাদি স্বরে বলল, হ্যাঁ, আমি ঠিক আছি। তুই মেলা দিন বাঁচবি। তোর কথাই বলছিলাম হুমায়রার কাছে। লোকটি এবার তাকালো হুমায়রার দিকে। তীক্ষ্ণ দৃষ্টি যেন তাকে দেখে বিরক্ত হয়েছে সে। চোখ ঘুরিয়ে হুমায়রাকে পর্যবেক্ষণ করে অবিলম্বে বলল, চলো, মামা অপেক্ষা করছেন। আমি বাকিদের ক্ষতিপূরণ দিয়ে দিয়েছি, আর ওনার খরচটাও দিয়ে দিব। সে কি, একবারও জিজ্ঞেস করবি না ও কেমন আছে? ফাইজান, এটা অভদ্রতা। তুমি জিজ্ঞেস করেছো তো, সেটাই যথেষ্ট। হুমায়রার চোখ ছোট ছোট হয়ে গেল। মানুষটিকে অতিশয় দাম্ভিক লাগলো। দেখেই খুব একটা ভালো লাগেনি। মানুষের স্বভাব তার চেহারাতেই ঝলকায়। এই মানুষটিকে দেখেই রুক্ষ বদমেজাজি দাম্ভিক লেগেছিল। এত কোমল মার এমন ছেলে, ব্যাপারটা হজম হলো না। ফাইজান নামক লোকের মা খুব বিব্রত স্বরে বলল, কিছু মনে করো না, ও একটু বেরুসিক খাইসটা, ওর বাপের মতো। তোমার ভাই কি চলে আসছে? হ্যাঁ, 20 মিনিট লাগবে। তুমি ওনার ভাইয়ের অপেক্ষা করবে নাকি? ফাইজান হতবাক স্বরে শুধালো। শরীফা ধমকের স্বরে বলল, এত ছোট মেয়েটাকে একা ফেলে যাব নাকি? আক্কেল কি বেঁচে আসছো, গাধা কোথাকার? ভাইজানের সাথে এই বেয়াদব মানুষটির দেখা হলে খুব একটা ভালো হবে না। হলেও ঠিক তাই। ফাইজানের সাথে রাশাদের সাক্ষাৎটা খুব একটা ভালো হলো না। ভালো তো দূর, খারাপ শব্দটিও যেন কম সেটার বিশ্লেষণে। একটুর জন্য মারামারি বাঁধেনি। হন্ততন্ত্রের মতো হাসপাতালে পৌঁছালো রাশাদ। যতই বোন বলুক সে ভালো আছে, হৃদয়ের অন্তঃস্থলের আপনজন হারানোর ভয়টা ঘাপটি মেরেছিল। কিভাবে হলো এটা? ভাইয়ের এমন উদ্বিগ্নতা ফাইজানকে প্রভাবিত না করলেও শরীফাকে করল। বেশ অপরাধী বোধ হলো নিজেকে। ইতস্ততার সাথে বলল, আসলে হয়েছে কি? ঘটনার বর্ণনা শেষে রাশাদের কপালে ভাঁজ পড়ল। চিন্তিত হলো বোনের প্রতি। চিন্তা থেকেই বলল, আপনারা তো টাকা দিয়েই খালাস, কিন্তু একটাবার কি ভেবে দেখেছেন আমার বোনের কিছু যদি হয়ে যেত তাহলে কি হতো? এই সামান্য টাকা আপনাদের গায়ে লাগছে না, কিন্তু আমার বোনের কিছু হয়ে গেলে আমি তো সর্বহারা হতাম। বুঝতে পারছি বাবা, কিন্তু আসলে কেউ তো ইচ্ছে করে কিছু করে না। তবে আমাদের সাবধান থাকা উচিত ছিল। ফাইজান ঘড়ি দেখছে ক্ষণে ক্ষণে। তার চোখে মুখে বিরক্তি। সেই বিরক্তি ভরা স্বরেই বলল, আজব তো, কিছু হয়নি।
তাহলে এত সময় কেন ব্যয় করছি এখানে? আমি তো ওনার চিকিৎসার খরচ দিয়েই দিয়েছি, তাহলে এত কথার কি আছে? ভাবটা এমন যেন কেউ মারা গেছে। ফাইজানের কথা শুনতেই পিলে চমকে গেল রাশাদের। শরীফার সাথে সাথে ধমকে উঠল, কিন্তু ফাইজান নির্বিকার। এদিকে রাশাদের চোখ মুখ আপনা আপনি কুঁচকে গেল, রক ফুলে উঠল কপালের। রাগ চেপে দাঁত পিষে বলল, ফাজলামি লাগছে আপনার? চিকিৎসার খরচ দিলেই বুঝি দায়িত্ব ঝাড়া হয়? আমার বোনের তো এখানে থাকারই কথা ছিল, অথচ সে এখানে। তার উরুতে রড চাপা হয়েছে, রড ঢুকে গেলে সে দায় কি আপনি নিতেন? আর কি ভাবছেন আমি আপনাকে ছেড়ে দেবো? দেশের আইন বলে কিছু নেই? তাই নাকি? তাহলে আইনের কাছেই যাই না হয়। আপনার অসীম জ্ঞানের জন্য জানিয়ে দেই, অ্যাক্সিডেন্টটা কিন্তু আমার ড্রাইভার ইচ্ছে করে করেনি। ইজি বাইক চালকটির রং সাইড থেকে এসেছিল, এখানে তার ফল্ট। এটা তো আমার এবং মায়ের ভালো তো যে আমরা ক্ষতিপূরণ দিচ্ছি। তাহলে কাকে আইন দেখাচ্ছেন আপনি? আর আপনার বোন মারা যায়নি, তার তেমন কিছু হয়ওনি, হলে সেই খরচটাও আমি দিয়ে দিতাম। রাশাদ রাগে গজগজ করছে, তার কান থেকে যেন ধোঁয়া বের হচ্ছে এই অহংকারী আত্মকেন্দ্রিক মানুষটির কথা শুনে। হুমায়রা মুখ শক্ত করে কথাগুলো শুনল। রাশাদের দিকে একবার তাকালো, ভাইয়ের হাত মুষ্টিবদ্ধ, বুঝলো আবহাওয়া ভালো নয়। তাই চটজলদি ভাইয়ের শার্টের হাতা টেনে ধরল সে। নরম স্বরে বলল, ভাইজান বাসায় যাব, আমার স্যালাইন শেষ। শরীফা লজ্জায় যেন মাটিতে মিশে যায়। তিনি রাগান্বিত কণ্ঠে বললেন, ফাইজান, তুমি কি বলছো এগুলো? আমি লজিক্যাল কথা বলছি মা। তুমি কি যাবে এবার? ওনার ভাই তো এসে গেছে। তুমি এত উগ্র হলে কবে থেকে? ফাইজান উত্তর না দিয়ে তপ্ত নিঃশ্বাস ফেলল। শেষ পারের মতো ঘড়ির দিকে তাকিয়ে বলল, আমি বাইরে আছি, তুমি আসো। রাশাদ বোনের দিকে এক নজর দেখল, তারপর নার্সকে বলল, ডাক্তারের সাথে কথা বলবো, আমার বোনকে আমি নিয়ে যেতে চাই। নার্স তাকে ডক্টরের কাছে নিয়ে গেল। সেই সুযোগে শরীফা হুমায়রার কাছে বসলো, বিব্রত স্বরে বলল, আমার ছেলেটার কথায় কিছু মনে করো না, ও আসলে নারকেলের মতো, বাহির থেকে খুব কঠিন কিন্তু ভেতরটা নরম। আসলে ওর কাজটাই এমন, নরম হলেই মানুষ ওকে গিলে খাবে। তুমি যদি ওর সাথে কিছুদিন থাকো তাহলেই বুঝতে পারবে ও কেমন। হুমায়রা চুপ করে শুনল। মহিলা নেহাত ভালো মানুষ, নয়তো মুখের উপরই হুমায়রা বলে দিত। গ্রামের কাঁচা পথ দিয়ে খুব আস্তে মোটরসাইকেল চালাচ্ছে রাশাদ, তার পেছনে তাকে শক্ত করে ধরে বসে আছে হুমায়রা। হুমায়রা তাকিয়ে আছে আধার চিরে মোটরসাইকেলের হেডলাইটের আলোর দিকে। তন্ময় তার বোন নীরবতা ভেঙে হুট করেই শুধালো, ভাইজান, মায়ের খবর নিয়েছিলে? মায়ের কথা শুনেও না শোনার ভান করল রাশাদ, উত্তর দিল না সে। তখন হুমায়রা আবার শুধালো, মা বুঝি আমায় খুব ঘৃণা করতো, তাই না? হুমায়রার তন্ময়ের স্বর বুকে ছ্যাদ করে উঠল রাশাদের। জোর গলায় বলল, না তা না। আমি জানি মা তো আমায় পেটেই ধরতে চায়নি। কথাটা কর্ণকুহরে ঝংকার তুলল। সাথে সাথেই মোটরসাইকেল ব্রেক কষল রাশাদ। পেছনে ফিরে বোনের দিকে তাকালো, গোল গোল নয়নে পানি চকচক করছে। মুখখানা আগলে শুধালো, কে বলেছে তোকে এগুলো? দাদি বলেছে, আমি পেটে আসার পর মা আমায় মেরে ফেলতে চাইছিল। হুমায়রার কণ্ঠে ভার। কথাটা অসত্য নয়। রাশাদ হবার পর থেকেই জুবাইদা সংসারের প্রতি অনীহা প্রকাশ করে। ভালোবাসার বদলে মার অসম্মান আর কত সহ্য হয়। এই জন্য যখন হুমায়রা পেটে আসে সে ভারসাম্যহীনের মতন আচরণ করে। অবশ্য হুমায়রার ভূমিষ্ঠের পর সব অনেকটাই স্বাভাবিক হয়, কিন্তু 18 বছর পর আবারও সব এলোমেলো হয়ে গেল। রাশাদ অনেক শান্ত গলায় বলল, একটা কথা মাথায় রাখবি, তোকে কেউ ভালোবাসুক না বাসুক, তোর ভাইজান তোকে অনেক ভালোবাসে। মাঝে মাঝে একজনের ভালোবাসাই যথেষ্ট হয় বাঁচার জন্য। হুমায়রা হু হু করে কেঁদে ওঠে। সে জানে তার ভাইজান তাকে অসম্ভব ভালোবাসে, তবুও লোভী মনটা যে আরও চায়। মা বাবার ভালোবাসা কেন পেল না অষ্টাদশী? এই আফসোসটি বুঝি কখনোই মিটবে না। গহীন রাত, ঝিঝি পোকার ডাকের সাথে মিশে আছে নিগুড় নীরবতা। বাতাসে পটপট করে নড়ছে উঠানের বাঁ পাশের আমড়া গাছের পাতা। সেই পাতার ফাঁকে উঁকি দেওয়া চাঁদের রূপালি আলো এসে পড়েছে উঠানে। শামসু মিয়া তাহাজ্জুদের নামাজ পড়তে উঠেছে। কল পাড়ে অজু করবেন।
হঠাৎ লক্ষ্য করলেন উঠানে একটা প্রগাঢ় কালো ছায়া। কৌতূহল জন্মালো বুড়ো মস্তিষ্কে, চোর নাকি? কিন্তু চোরের কি এত সাহস হবে? তবুও শাবলটা ঘরের কোণ থেকে হাতে নিলেন। চুপি চুপি এগিয়ে গেলেন তিনি ছায়ার কাছে। মানুষটি খুব সঙ্গোপনে প্রবেশ করছে তার বাড়িতে। খুব কাছাকাছি যেতেই কপালে ভাঁজ পড়ল শামসু মিয়ার। রাগে শরীর গরম হয়ে গেল। বুড়ো জীর্ণ শরীর নিয়ে ছুটে যেই এলোপাথারি মার শুরু করলেন তিনি। ফলে মানুষটি ব্যথায় চিৎকার শুরু করলো। আব্বার লাগতাছে। কুত্তার বাচ্চা, সাহস কেমনে হইলো মোর বাড়িতে পা রাখার? শয়তান জানোয়ার, সাহস কেমনে হইলো মোর নাতিনের ঘরে সফিরে ঢুয়ানোর? তোরে আজকে মাইরাই ফেলবো। আব্বা ছাড়েন। কাউসারের চিৎকারে ঘুম ভেঙে গেল বাকি মানুষদের। ছুটে এলো তারা উঠানে। রাশাদ থামাতে চাইল দাদাকে, কিন্তু থামল না শামসু মিয়া। এক পর্যায়ে মার সহ্য না করতে পেরে নিজের পিতাকে সজোরে ধাক্কা দিল কাউসার। ছিটকে পড়ল শামসু মিয়া। তাড়াতাড়ি রাশাদ তাকে ধরল। বৃদ্ধ শরীর উত্তেজনায় কাঁপছে, বুকে ব্যথা করছে। বড় বড় নিঃশ্বাস নিয়ে বলতে লাগলেন, এই শয়তানটারে বের কর, এক্ষণ বের কর। বলতে বলতেই নিস্তেজ হয়ে পড়লেন তিনি। একটা সময় অতিরিক্ত উত্তেজনায় জ্ঞান হারালেন শামসু মিয়া। রাশাদ মুহূর্তেই বিচলিত হয়ে গেল। আতিয়া খাতুন ভীত স্বরে শুধালেন, ওনার কি হয়েছে? মতি ডাক্তারকে খবর দিতে হবে দাদি। 3 বাড়ি পর গ্রামের হাতুড়ে ডক্টর মতিন থাকেন। সবাই তাকে মতি ডাক্তার নামেই ডাকে। তার ডাক্তারি বিদ্যা সম্পর্কিত ধারণা কারোরই নেই, তবে সে বেশ ভালোই প্রেশার মাপতে পারেন, টুকটাক ওষুধপত্রও দিতে পারেন। তাকেই রাত বিরাতে প্রায় কাঁধে করে নিয়ে এলো রাশাদ। শামসু মিয়া তখনও অচেতন। আতিয়া খাতুন কাঁদছেন। কাউসার এক কোনায় চোরের মতো দাঁড়িয়ে আছে। তার মধ্যে খুব একটা বিচলিত ভাব লক্ষ্য হলো না হুমায়রার। মাঝে মাঝে নিজের বাবা নামক এই অপদার্থ অকাল কুষ্মাণ্ড ব্যক্তিটার প্রতি তার অনুভূতি শূন্য হয়ে যায় হুমায়রা। রাগও তখন বৃথা লাগে, তবে মানুষটির দেখা এত তাড়াতাড়ি পাবে আশা করেনি। আজ প্রায় 15 দিন পর সে বাড়ি এসেছে। হয়তো আবার টাকা শেষ বা জুয়া মদে উড়িয়ে দিয়েছে, তাই চোরের মতো গহীন রাতে এসেছে ঠাঁইয়ের আশায়। মতি ডাক্তার অনেকক্ষণ পরীক্ষা টরীক্ষা করে বললেন, রাশাদ, সদর নিয়ে যাও, অবস্থা ভালো লাগছে না। সদরে পৌঁছালো ভোরের 5টার দিকে। অশ্বত্থ গাছের পাখিরা তখন কলরবে ব্যস্ত। ভোরের শিশির জমেছে হাসপাতালের কচি ঘাসে, কিন্তু এত মনোরম সকালের সৌন্দর্য গায়ে লাগছে না। অগ্রায়ণ মাসের এই হালকা ঠান্ডায় বুড়ো মানুষটিকে নসিবানে করে হাসপাতাল নিয়ে এসেছে রাশাদ, তার বন্ধু বল্টু এবং দোকানের মিঠু। রাশাদ যাবার আগে কাউসারকে কড়া স্বরে বলে এসেছে, এখানে 1000 খানিক টাকা আছে, যেখানে ছিলেন ওখানে চলে যান। আমি যেন এসে আপনাকে না দেখি, সময় সময় টাকা চলে যাবে। কাউসার এই প্রথম নিজ পুত্রের চোখের দিকে তাকাতেও ভয় পেল। অন্য সময় হলে তার হুমড়ি তুমড়ি লম্ফঝম্পের কমতি থাকতো না, কিন্তু আজ অন্তরে একটা ভয় ছিল। যতই হোক সে বৃদ্ধ হয়েছে। 28 বছরের তাগড়া যুবক যদি হাত তুলে তবে হয়তো রেহাই থাকবে না। তবে রাশাদ চলে যাবার পর থুথু ফেলে নিজেকে জাহির করে বলল, বাপ বাইরে গেছে, খুব সব যাইব গা। কি ভাবে নিজেরে? আমার বাড়ি আমি ছাড়ব? আতিয়া খাতুন চোখ মুখ খিচিয়ে উঠলেন। নিজের অবাধ্য সন্তানটিকে দেখে ঘৃণা হলো নিজের প্রতি। এমন সন্তান যেন কারোর পেটে না হয়। মুখ খিচিয়ে বললেন, মায়ের খাওয়ানোর আগে সিধা হ, রাশাদ যা কইছে তাই করবি, ভুইলা যাস না ঘরটা তোর না। হুমায়রা দাদিকে শান্ত হতে বলল, আর বাবার দিকে চেয়ে কঠিন দৃষ্টিতে তাকালো। খুব শীতল স্বরে বলল, ভাইজান টাকা দিছে আপনারে, এরপর কিন্তু ওইটাও পাবেন না। খুব ভুলি হয়েছে তোর। হ্যাঁ হয়েছে, কি করবেন? ভুলে যায় না আপনার সব অকামের মাসুল আমার ভাইজান দিচ্ছে। আপনার লজ্জা লাগে না কথা বলতে? মানুষের তো একটু ঘিন পিত থাকে। ভালোই ভালো জানগা, নয়তো শফি ভাইয়ের ওই টাকা আপনার দিতে হবে বলে দিলাম। হুমায়রার শান্ত আঁখি ধিক ধিক করে চলছে, তার কণ্ঠ অবিচল, জড়তাহীন। শান্ত ক্ষুদে অবলাকে এমন তেজস্বী রূপে দেখে অবাক হলো কাউসার।
কিঞ্চিত নড়ে চড়েও উঠল, বুঝলো এবার ঠাঁই হবে না এই ঘরে। সমস্যা নেই, বুড়ো তো মরবেই, তখন আবার সব নেওয়া যাবে। উপজেলার বড় ডক্টররা নেই, তাই সদরে নিয়ে আসা। শামসু মিয়ার জন্য বেড পাওয়া যায়নি, তাকে বারান্দায় রাখা হয়েছে। ডিউটিরত নার্সকে বলায় সে প্রেশার চেক করলো, প্রেশার বেশি, পালসও বেশি, হার্ট অ্যাটাক করার সম্ভাবনা রয়েছে। কিন্তু শামসু মিয়াকে স্যালাইন দিয়ে সেই নার্সও চলে গেল। সময়ের কাঁটা চলছে নিজ গতিতে, সেই সাথে রাশাদের চিন্তাও বাড়ছে। আশেপাশে সব অচেতন, অসুস্থ রোগী, কয়েকজন তো মুমূর্ষ প্রায়। একজন এগিয়ে এসে বলল, কি হয়েছে ওনার? জানি না। বয়স তো মেলা, শ্বাস নিচ্ছে। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।